নমস্কার। রামায়ণী ফল্গুধারার ২৯তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আজকের পর্ব পানিং গৃহণশ্চ পানিনা এই পর্বের আলোচনা আরম্ভ করছি। গত পর্বে আমরা সীতার জন্ম রহস্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা এই কথা বারবার বোঝার এবং দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি বিস্তৃতভাবে এটা, যে এই যে সীতা জনক নন্দিনী, তার জন্ম বিবরণ এমন একটা অলৌকিকতার মধ্যে মোড়া, তার তাৎপর্যটা কি? আসলে একটা কথা খুব পরিষ্কার করে আপনারা মনে রাখুন, বা আমরা এটা বলতেই পারি যে এই রামায়ণ এবং মহাভারত এই দুটি তো ইতিহাস, এবং আমরা এটা বিশ্বাস করি এই দুই মহাকাব্যের, এই দুই পুরাণের ইতিহাসের ইতিবৃত্তের পাত্র পাত্রীরা, উপস্থিত সকলে সবিশেষভাবে তারা বর্তমান, অর্থাৎ এটা কোনো কল্পনা নয়, তারা ছিলেন, এবং তারা যে ছিলেন মহাভারতের, এটি প্রমাণিত, নানাভাবে এটাকে প্রমাণ হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা এও দেখেছি পরীক্ষিতের রাজ্যকাল থেকে আরম্ভ করে মহাপদ্মনন্দের রাজত্বকালের ঐতিহাসিক ঘটনা কিন্তু স্বীকৃত। যদি পরীক্ষিত স্বীকৃত হন, তাহলে অর্জুন স্বীকৃত, অভিমন্যু স্বীকৃত, জনমেজয় স্বীকৃত, যুধিষ্ঠিরও তাহলে স্বীকৃত, এবং এরা যদি স্বীকৃত হন, সে একই রকম ভাবে রামায়ণও স্বীকৃত, কারণ মহাভারতের মধ্যেই রামায়ণের কথা খুব বিস্তৃতভাবে বলা আছে। তাহলে কথাটা সেটা নয়, কথা যেটা আমরা বলতে আসছি সেটা হচ্ছে এই যে পাত্র পাত্রীরা, তারা প্রথমে আমরা বলেছি এরা প্রত্যেকে ঐতিহাসিক চরিত্র এবং এরা মানুষ। যদি মানুষ হন এবং ঐতিহাসিক চরিত্র হন, তাহলে এদের জন্ম আছে, এবং এই জন্মের উপলক্ষ আছে, এবং সেটা কোনো অলৌকিক ব্যাপার হতে পারে না। তাহলে এই দ্রৌপদী কিংবা সীতার জন্মের, তাদেরকে যে অজনীজা বলা হয়েছে, তার তাৎপর্যটি তার তাৎপর্য এই যে এরা আর অন্যান্য সমসাময়িক রমণীদের চেয়ে সম্পূর্ণ আলাদা, চরিত্রে, ব্যক্তিত্বে, মর্যাদায়, সব দিক থেকে তাদের এই অসাধারণত্বকে, তাদের এই প্রবল উপস্থিতিকে আলাদা করে বোঝাবার জন্যই দুজনকেই, দ্রৌপদী এবং সীতা ও দ্রৌপদী দুজনকেই অজনীজা বলা হয়েছে। জনি শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। যেমন গীতাতে আমরা পাই মামা যোনির মহৎ ব্রহ্ম, কিংবা ওই একই অধ্যায়ের মধ্যে আমরা পরের শ্লোকের মধ্যেই পাচ্ছি সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবা
এই যে দুটি শব্দেই যে জনি, এটি তৈরি হচ্ছে যে উৎপত্তি, মূল সূত্র কোথা থেকে আছে, উদ্ভব স্থল, মূল কারণ। দ্রৌপদী এবং সীতা দুজনেই একটা বিশেষ কোনো উদ্দেশ্যের মূল কারণ হিসাবেই যেন নির্বাচিত, সেই অর্থেই তারা অজনিজা। এইটিও সেখানে একটি গুরুত্বপূর্ণ। এবং এই জনি শব্দটিকে আরেকটু দেখুন, মহাভারতের মধ্যেই আমরা পাচ্ছি সর্গজোনি মহৎ ব্রহ্ম সর্গজোনি মহৎ যশ। এইখানে স্বর্গের এই যে উৎপত্তি বা মূল গুরুত্ব কারণ, সেটি হচ্ছে মহৎ ব্রহ্মের সাথে এবং মহৎ যশের সাথে তুলনীয়। সেই দিক থেকেই এই দুই রমণীর এই অজনিজা শব্দের একটা তাৎপর্য রয়েছে। আর যে কথা আমরা বলেছি যে মহাকবি বাল্মীকি তার রচনা এতটাই সামাজিক এবং একটা বিশেষ উদ্দেশ্যে তা নিয়ন্ত্রিত, তার ফলে তার বক্তব্যের মধ্যে দিয়ে, রচনার মধ্যে দিয়ে, বিশ্লেষণের মধ্যে দিয়ে একটা সবসময় একটা সম্ভ্রম, একটা মর্যাদা এবং সবচাইতে বেশি একটা সবিশেষ অনতিক্রমণীয় আভাসের লক্ষণ আমরা সেখানে ফুটে উঠতে দেখি। সেই অর্থেই সীতার জন্ম রহস্যকে ঠিক এরকম ভাবে বর্ণনা করা হয়েছে। আর ওই যে অন্য মহাভারতের মধ্যে যে একটা আভাস দেওয়া হয়েছে, যেখানে জনকের সাথে অপ্সরার মিলনের ফলে সীতার জন্ম, সেটিকেও আর বেশি কোনো বিস্তারে কেউই যায়নি। প্রত্যেকেই মহাকবি বাল্মীকির এই হৃদয়ের বক্তব্যের তাৎপর্যটুকুকে শ্রদ্ধার সাথে অনুসরণ করেছে, তাকে কেউ অতিক্রম করার কোনো চেষ্টা করেননি। এটাই মহাকবির ব্যক্তিত্ব এবং তার রচনার মূল তাৎপর্য। আমরা দেখলাম এখানে শ্রীরামচন্দ্র তিনি সেই হরধনুটিকে ভঙ্গ করলেন এবং ভঙ্গ করার সঙ্গে সঙ্গে জনক, মিথিলাধিপতি শিরধ্বজ জনক, তিনি বললেন যেহেতু সীতা বীর্য শুল্কা এবং রামচন্দ্র সেই শর্ত পূরণ করেছেন, তিনি হরধনু ভঙ্গ করেছেন, অতএব আমি শ্রীরামচন্দ্রের হাতে, দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের হাতে আমার কন্যা সীতাকে অর্পণ করব। আর ঠিক অর্পণ করব এই কথার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সীতাকে নিয়েও এলেন না, বা সেখানেই সেই হরধনু ভঙ্গের সেই অনুষ্ঠানেই কিন্তু সীতার সাথে রামচন্দ্রের বিবাহ হলো না। আমরা সেখানে দেখছি মহারাজ জনক তিনি বিশ্বামিত্রের কাছে অনুমতি প্রার্থনা করছেন, আপনি অনুমতি দান করুন, আমার মন্ত্রী অমাত্যরা তারা সবাই অযোধ্যায় যাক, মহামতি দশরথকে সমস্ত কথা নিবেদন করুক এবং সসম্মানে তাকে এখানে নিয়ে আসুক, তার উপস্থিতিতে এই বিবাহ সুসম্পন্ন হোক। আর মহাভারতে আমরা দেখেছি দুজনেই বীর্য শুল্কা, সীতাও দ্রৌপদীও। দ্রৌপদীর সঙ্গে সঙ্গে সঙ্গে
মালা বদল বা বিবাহ হয়ে গেল অর্জুনে, তিনি মাল্য দান করলেন। এখানে সীতার উপস্থিতি নেই। আরেকটা জিনিস আমরা আগেও বলেছি যে মিথিলার পরম দ্রষ্টব্য হিসেবে রামচন্দ্র এবং লক্ষণ তারা দুজনেই এসেছেন হরধনু দেখতে। সেখানে যে অতি সুন্দরী এক কন্যা আছে তার কথা একবারের জন্য কিন্তু উচ্চারিত হয়নি। মিথিলায় রামচন্দ্র যখন জনকের কাছে উপস্থিত, জনক যখন সেই হরধনুর ইতিহাস বলছেন রামচন্দ্রের কাছে, তখন কথার মধ্যে কথা হিসেবেই সীতার কথা এসেছে একটা, এবং সেটা দেখছি একটা শ্লোকের অর্ধেক মাত্র। পুরো শ্লোকের মধ্যেও কিন্তু সীতার কথা নেই, খুব সংক্ষিপ্তভাবে বলছেন এই হরধনু, এবং যে এই হরধনুর মধ্যে জ্যারোপণ করতে পারবে তার সাথে আমি আমার কন্যার বিবাহ দেব, এবং কিভাবে সে কন্যাটিকে পাওয়া গেছে তার একটা খুব সামান্য কথা কিছু সেখানে বলা আছে। আমার সীতাকে বীরত্বের শুল্ক দিয়ে গ্রহণ করতে হবে, আর যে এই হরধনুতে জ্যারোপণ করতে পারবে তাকে আমি আমার কন্যা দান করবো। এতটুকু অর্ধেক শ্লোক। যে মুহূর্তে জনক এই কথা বলছে তখন কিন্তু সীতা তিনি বয়ঃপ্রাপ্তা, তিনিও প্রায় যৌবনে পদার্পণ করেছেন এবং অসাধারণ সুন্দরী তিনি। এটা কিন্তু আমরা জানতে পারি, জনকের কথাতেই আমরা জানতে পারছি তিনি যৌবনে পদার্পণ করেছেন, নবযৌবন সম্পন্না, এবং তিনি অতীব সুন্দরী। তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই সময়ে সমস্ত রাক্ষস, দৈত্য, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব তারা সীতাকে স্ত্রী হিসাবে পাবার জন্য লালায়িত। কিন্তু ওই যে জনকের শর্ত, এই জনকের জ্যারোপণের শর্ত করেছেন তিনি, তেষাং বরায়াতাং কন্যাং সর্বেষাং পৃথিবীস্খিতাং। রাজারা সীতার ব্যাপারে যতটা আগ্রহী, তারা কিন্তু ওই ধনুকে জ্যারোপণে ততটাই বিফল। তারা ধনুকটা তুলতেই পারলেন না, জ্যারোপণ তো দূরের কথা। যে রাজাদের এই সামর্থ্য নেই, তাদের কাছে তিনি এই সুন্দরী রমণীকে দিতে চান না। আরেকটু আমরা অন্য কথায় আসি। দুই পিতাই, দ্রুপদ এবং মহারাজ জনক, তারা তাদের দুই অসামান্য সুন্দরী কন্যার বিবাহের শর্ত হিসেবে যে বীর্য শুল্ক রেখেছেন, সীতার ক্ষেত্রে হরধনুর জ্যারোপণ, দ্রৌপদীর ক্ষেত্রে চক্রের মধ্যে সেই মৎস্য চক্ষু, জলের দিকে তাকিয়ে, নিচে জলের দিকে তাকিয়ে, ঊর্ধ্বে চক্রের মধ্যে ঘূর্ণায়মান সেই মৎস্যের চক্ষুটিকে সে চক্রের ছিদ্রপথ দিয়ে নিচে জলের দিকে তাকিয়ে উপরে ঘূর্ণায়মান চক্রের ছিদ্র দিয়ে তার অভ্যন্তরে রক্ষিত একটি মৎস্যের চক্ষুকে ভেদ করতে হবে। মণিমুক্ত মণি, নীলমণি দ্বারা সেই মৎস্য চক্ষু সেটিকে ভেদ করতে হবে। এখানে দুই ক্ষেত্রে কেবলমাত্র অপূর্ব সুন্দরী বলেই
যে এরকম কঠিন বীর্য শুল্ক রাখা হয়েছে তা কিন্তু নেই, আরো এক উদ্দেশ্য আছে। অর্থাৎ এই কঠিন শর্ত রাখার পেছনে কেবলমাত্র কন্যাদ্বয়ের অপরূপ সৌন্দর্য বা তাদের একটা সর্বজনীন আবেদন, সবাই তাদেরকে বিয়ে করতে চান, এটি একমাত্র উদ্দেশ্য না। সেটা তো ঠিক, দ্রৌপদীর ক্ষেত্রেও যেমন সত্য, সীতার ক্ষেত্রেও তেমন সত্য। কিন্তু এদের মধ্যে আমরা দেখছি দুই পিতাই সবিশেষভাবে যেন একজনকে লক্ষ্য করে এরকমই একটি শর্ত রেখেছে, অন্তত কবির হৃদয়ের তাই উপলক্ষ, সেটাই কবির বলতে চাইছেন। দ্রৌপদীর ক্ষেত্রে মহারাজ দ্রুপদ কেবলমাত্র সেই অর্জুনকেই চাইছেন, আর জনক তিনি যেন শ্রী রামচন্দ্রকেই চাইছেন। অথচ কি মজার ব্যাপার, জনক রামচন্দ্র সম্পর্কে জানেনই না, আর দ্রুপদ অর্জুন সম্পর্কে জানলেও তিনি জানেন না যে অর্জুন কোথায় আছে। কারণ ওই বারানাবাতে পাণ্ডবদের আগুনে পুড়ে মরে যাবার ঘটনাকে দুজন মানুষ বিশ্বাস করেননি, একজন শ্রীকৃষ্ণ, দ্বিতীয়জন দ্রুপদ। এরা খুঁজে চলেছেন তাদের নিজস্ব উপায়, নিজস্ব পন্থায়। সেখানে দ্রুপদের ওই শর্তটি তিনি জানেন, এই যেমন বীর অর্জুন, বীর একজন ক্ষত্র বীর পুরুষ, তার কানে যদি এই শর্ত গিয়ে পৌঁছয় এবং তার কন্যার রূপলাবণ্যের কথা যদি পৌঁছয়, তার চাইতে বড় কথা এই কঠিন শর্তের লক্ষ্য ভেদের কথা গিয়ে যদি পৌঁছয়, তাহলে কোনো বীর অন্তত তার বীরত্ব পরাক্রমে শ্লাঘাবোধ হতে কোনোভাবে ওই লক্ষ্য ভেদের আহ্বান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। এইটি হচ্ছে জনকের প্রকৃষ্টতম পন্থা। অন্যদিকে এমন অপরূপ সুন্দরী কন্যা, তাকে তিনি এমন কোন এক পুরুষের হাতে তুলে দিতে চান যিনি সে সময়ের সমস্ত রাজন্য বর্গের মধ্যে দেব দানব দক্ষ যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব সমস্ত কুলের মধ্যে শ্রেষ্ঠতম, তাকেই তিনি খুঁজে চলেছেন। এবং এইখানে আমরা বলেছি দ্রৌপদী যেমন কৃত্যা কৌরব কুল বিনাশের জন্য, একইভাবে সীতাও হচ্ছেন কৃত্য সেই রাবণ রাক্ষস রাজ রাবণ বিনাশের জন্য। এই দুই কুলের ধ্বংসের জন্য এই দুই রমণীর সবিশেষ আবির্ভাব। সেখানে এই মহাকবির দুজনেরই দেখুন কি সামঞ্জস্য, অথচ দুজনের বক্তব্য বিশ্লেষণ উপস্থাপনা কতটা আলাদা। এবার এখানে আমরা দেখছি সুন্দরী হিসেবে সীতার যে এত পরিচয় ছড়িয়ে গেছে চতুর্দিকে, কিন্তু রামচন্দ্রের কাছে জনক তার কন্যার এই কোনো কথাই তেমন তোলেননি। তিনি অন্যান্য রাজারা সীতার রূপমাধুর্যে আকৃষ্ট ছিলেন, ফলত তারা কিন্তু জনকের সেই শর্তকে
তারা অত গুরুত্ব দেননি, ফলে সমবেত হয়ে তারা জনকের রাজ্য আক্রমণ করেছিলেন এবং এদের আক্রমণের ফলে আমরা দেখেছি জনক প্রথম দিকে বেশ খানিকটা বিধ্বস্ত হয়েছেন। 1 বছরের উপর তার রাজ্য আক্রান্ত হয়েছিল এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। পরে দেবতাদের সাহায্যে জনক শত্রু নাশ করতে সামর্থ্য হয়েছিলেন। আর এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা তো শুনলাম। সেখানে জনক বলছেন যে এই অদ্ভুত ঘটনা যে কি ঘটলো, এ তো আমি বিশ্বাস করতেই পারছি না। যেখানে একজন দেবতা, অসুর, গন্ধর্ব, কিন্নর কেউ পারেনি, সেখানে একজন মানুষ এটা সম্ভব করেছে। অতএব আমি আমার এই প্রিয়তমা কন্যাকে দশরথ পুত্র রামচন্দ্রের হাতে তুলে দেব। আমার মন্ত্রী অমাত্যরা শীঘ্র দ্রুতগামী রথে মহারাজ দশরথের কাছে উপস্থিত হোক, তাকে আমন্ত্রণ করে নিয়ে আসো। এই জায়গায় দুটো কথা আমাদের আরেকটু বলতে হবে। সেটা হচ্ছে সীতার কোনো সেরকম পরিচয় আমরা এখানে পাচ্ছি না, যেটা আমরা বারবার এখানে বলতে চাইছি। সীতা যে অসাধারণ রূপবতী, তার দুটো জায়গায় মাত্র আমরা এই সম্পূর্ণ রামায়ণে তার উল্লেখ পাই। একবার এসেছে রাক্ষস রাজ রাবণের উচ্চারণে, আর দ্বিতীয়বার এসেছে স্বয়ং সীতার জবানিতে, তিনি বলেছেন। কিন্তু মহাকবি বাল্মীকি, যিনি এত অপূর্ব বর্ণনা নানাবিধ বিষয়ের করেছেন, তিনি কিন্তু তার নায়িকার বর্ণনা এতটুকু করেননি। ব্যাসদেব, যিনি এত বর্ণনায়, কাব্যে বা এত অলঙ্করণ যার রচনার মধ্যে দেখা যায় না, তিনিও কিন্তু দ্রৌপদী সম্পর্কে 2-4টি কথা বলেছেন। কিন্তু বাল্মীকি একেবারেই নীরব। আর এখানে বিবাহর ক্ষেত্রে দেখুন, যেহেতু জনক সীতাকে বীর্যশুল্কা করে চলেছেন, ফলত অন্যান্য রাজারা এসেছেন সেখানে, এবং তারপরে রামচন্দ্র সেখানে এসেছেন, কিন্তু সীতা বরমাল্য তুলে দেননি রামচন্দ্রের গলাতে। সেই শর্ত পূরণের পর যে কথা আমরা বারবার বলতে চাইছি, আমরা যে ইঙ্গিতটা করতে চাইছি, সেটা বোঝার কারণ হচ্ছে একটাই, এখানে বাল্মীকির রচনার বা তার উদ্দেশ্যটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তার কবি মানসটিকে আমাদের বোঝা দরকার। রামায়ণের মধ্যে যে একটা সামাজিক নীতি নৈতিকতা রয়েছে, এবং সেটা এত গভীর, এত বেশি পরিমাণে, যে সেখানে একজন রমণী, তিনি তার পছন্দ মতো স্বামীকে বরণ করবেন, সেটি তার নেই, সে সুযোগ তার নেই। দ্রৌপদীর কিন্তু আছে। যদিও দ্রৌপদীর ক্ষেত্রে তার পিতা দ্রুপদ ওই শর্ত রেখেছেন, কিন্তু দ্রৌপদী, তার মধ্যেও লক্ষ্য করুন, তিনি কিন্তু পাত্র বিচার করেছেন, তিনি সরাসরি কর্ণকে অস্বীকার করেছেন। দ্রৌপদী যেই মুহূর্তে বুঝেছেন এই পাত্রটি, এই পুরুষটি সেই লক্ষ্যভেদে সক্ষম, দ্রৌপদী তৎক্ষণাৎ তাকে সুতপুত্র বলে ত্যাগ সরিয়ে দিয়েছে। অসাধারণ ব্যক্তিত্ব দ্রৌপদীর। তিনি ওই উন্মুক্ত সভায় নিজের পছন্দকে পরিষ্কার করে বলতে এতটুকু ইতস্তত করেননি। এটি ন্যায় হয়েছে কি অন্যায় হয়েছে, তার ফল সারা জীবন দ্রৌপদীকে কিভাবে ভোগ করতে হয়েছে, সেটা আলাদা কথা।
কিন্তু দ্রৌপদী পেরেছে। সীতা তো সেখানে উপস্থিতি নেই। এই জায়গাটাই আমাদের লক্ষ্য করার। আর এখানে যে দুটি বিবাহ হচ্ছে, এখানে বিবাহটি হচ্ছে, আমরা এই বিবাহের আয়োজনের সামান্য কথা এই পর্বে বলবো। সেখানে এই যে বিবাহ হচ্ছে যেন কোনো একটি পাত্র এবং পাত্রীর বিবাহ নয়, দুজন মানুষের বিবাহ এখানে হচ্ছে না। এখানে বিবাহ হচ্ছে যেন দুটি বংশের, দুটি বিখ্যাত বংশের মধ্যে বিবাহ হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং সেখানে আমরা দেখছি এই বিবাহের পূর্বাহ্নে উভয় রাজাই, মহারাজ দশরথ তিনি এসে উপস্থিত হয়েছেন তার নিমন্ত্রণ স্বীকার করে, এবং সেখানে দেখছি জনকের মন্ত্রী অমাত্যরা 3 রাত ধরে দশরথের 3 রাত ধরে সেই পথ চলে মহারাজ দশরথের অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন, এবং সেখানে উপস্থিত হয়ে তিনি সেই কথা বলেছেন। সমস্ত কিছু ঘটনা তারা এসে বর্ণনা করেছেন, এবং মহারাজ দশরথ, বৃদ্ধ রাজা দশরথ, সেখানে পরিষ্কার বলা হচ্ছে, অর্থাৎ দশরথ অনেক বয়সে তার এই সন্তানদেরকে লাভ করেছেন। এই বৃদ্ধ রাজা দশরথ এই ভীষণ ইঙ্গিতবাহী, তা যা আমরা এই বৃদ্ধ পিতার মানসিকতাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করব। মহারাজ দশরথ সম্পর্কে বলা হয় তিনি এতটাই বীর ছিলেন যে স্বয়ং দেবতারা তাকে আহ্বান করেছিলেন তাদের হয়ে যুদ্ধ করার জন্য। কিন্তু পিতা হিসাবে তিনি কতটা দুর্বল, কতটা স্নেহান্ধ, সেটা আমরা লক্ষ্য করছি বারবার। যে মুহূর্তে বিশ্বামিত্র এসেছেন রামকে বনে নিয়ে যাওয়ার জন্য, তিনি একেবারে মূর্ছিত হয়ে পড়েছেন। আবারও আমরা এই জিনিস তার লক্ষ্য করব পরবর্তী সময়েও। অর্থাৎ অতি বৃদ্ধ পিতা যদি বয়সকালে কোনো পুরুষ যদি সন্তান লাভ করেন বেশি বয়সে, অপত্য স্নেহটা যেন একটু বেশি পরিমাণে বেড়ে যায়। এইটি হচ্ছে দশরথের ক্ষেত্রেও সেটা ঘটেছে, এবং সেখানে বারবার দশরথের বিশেষণে বৃদ্ধ রাজা এই বিশেষণটি এসেছে। যাই হোক, তিনি এসে উপস্থিত হয়েছেন এবং জনক তাকে খুব পরম সাদরে আহ্বান করেছেন, এবং জনক যখন বলেছেন যে আমি আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে চাই, যেহেতু সে এই অদ্ভুত কার্য করেছেন, এবং তখন আমার কন্যাকে দান করতে চাই, এই দান শব্দটি, কন্যা দান শব্দটি এখানে রয়েছে, আমি কন্যাকে আপনার ছেলের পুত্রের হাতে দিতে চাই। এবং সেখানে আমরা দেখছি দশরথ তখন বলছেন যে যিনি দান করবেন তিনি যখন দিতে চাইছেন, তাহলে আমার তো এখানে কোনো আপত্তি থাকতে পারে না, এবং আমি সানন্দে, অর্থাৎ দাতার মর্যাদাকে রক্ষা করাই হচ্ছে গ্রহীতার সবচেয়ে বড় কর্তব্য। আমি সেই মর্যাদা রক্ষা করেই আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসেবে করে নিতে চাইছি। তো এইখানে আরেকটা জিনিস দেখছি, বরপক্ষ এবং কন্যাপক্ষ দুজনই উপস্থিত হয়েছেন। যে কথাটা আমরা বলছি এখানে, বিবাহ হচ্ছে রাম সীতার নয়, বিবাহ হচ্ছে ইক্ষ্বাকু বংশের সাথে বিদেহ বংশের, জনক বংশের। বিবাহ হচ্ছে মিথিলার কন্যার সাথে অযোধ্যার রাজপুত্রের, রাজকন্যার সাথে রাজপুত্র। অর্থাৎ এখানে মিথিলা এবং অযোধ্যা কিংবা ইক্ষ্বাকু বংশ এবং জনক বংশ, নিমি বংশ, এই বংশের পরিচয়, দুই রাজবংশের মধ্যে সেখানে যেন বিবাহ হচ্ছে। আর তারপরেই আমরা দেখছি দুই দিকের দুই পুরোহিতই সগৌরবে তাদের বংশের কীর্তি কাহিনী, বংশের সেই বিখ্যাত পুরুষদের কাহিনী পরপর তারা শোনাচ্ছেন। প্রথমে মহারাজ দশরথ এর পুরোহিত তার ইক্ষ্বাকু বংশের বর্ণনা শুরু করেছেন, একেবারে
সেই ইক্ষ্বাকু থেকে আরম্ভ করে মহারাজ দশরথ পর্যন্ত। অন্যদিকে আমরা দেখছি জনকের পুরোহিত সেই একই রকমভাবে মিথিলা রাজবংশের ঐতিহ্য, গরিমা এবং বিখ্যাত রাজাদের পর পর সেখানে বর্ণনা করে এসেছে। এইখানে আমরা আরেকটা জিনিস সেখানে দেখছি যে বিবাহ উপস্থিতির ক্ষেত্রে আমরা যা যা অনুষ্ঠানগুলো এখানে দেখি, সেই অনুষ্ঠানগুলোকে আপনারা একটু ভালো করে খেয়াল করুন। এখানে বিবাহর আরম্ভের পূর্বাহ্নে বেশ কিছু ঘটনা আছে। যেমন মহারাজ জনক তিনি দ্রুত তার মন্ত্রী অমাত্যকে পাঠিয়ে দিলেন তার ভাইকে কুশধ্বজকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে। সেই কুশধ্বজের কথা এখানে একটু আমরা আগেই আলোচনা করেছি। এখানে জনক কুশধ্বজ তার ভাই, ছোট ভাই এসে উপস্থিত হলে কিভাবে এই কুশধ্বজকে তিনি লালন পালন করে বড় করেছেন এবং তারপরে তাকে কিভাবে সেই রাজ্যে প্রতিষ্ঠা দিয়েছেন সেই সব কথা বলেছেন। এবং কুশধ্বজ এসেছেন সপরিবারে, অর্থাৎ এখানে আমরা দেখছি একটা পারিবারিক আত্মীয় স্বজন সবাই এসে জুটেছে। আরেকটা বিষয় খুব লক্ষ্য করার মতন, মহারাজ দশরথ এসেছেন তার মন্ত্রী পরিষদকে নিয়ে, অমাত্যদেরকে নিয়ে, তার ঋষিবৃন্দ কুল পুরোহিতদেরকে নিয়ে, বশিষ্ঠ থেকে অন্যান্য বিখ্যাত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছে মহারাজ দশরথের সঙ্গে। কিন্তু দশরথের বাড়ির একটি রানী সেখানে আসেন। অর্থাৎ এই যে বিবাহে পাত্রের মা যে আসেন না, এই ধারাটাও বোধহয় কি রামায়ণ থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা একটা তার তাৎপর্য বুঝি যে একটা কারণ আছে যে সবাই যদি চলে যায় বিবাহ অনুষ্ঠানে তাহলে বাড়ির বাকি জিনিসকে কে দেখবে, সেখানে পাত্রের মাই থেকে যান। কিন্তু কথা এটা কেন পাত্রের মা কেন, আরও তো অন্যান্য লোক আছেন, বিশেষ করে রাজ পরিবারে। কৌশল্যা তো আসতেই পারতেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, তাদেরকে তোমরা জানতেই পারত। একজনও কিন্তু আসে এবং তারা সযতনে সেখানকার সেই জাগ প্রদীপ জ্বালিয়েই বসে আছে, তাকে রক্ষা করে চলেছে। আর অন্যান্য দিক থেকে দেখছি সমস্ত আত্মীয় স্বজন পাত্র মিত্র সেখানে এসেছেন। আরেকটা ঘটনা এখানে আছে ভীষণ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, এটা এখানে উল্লেখ করছি। পরবর্তী সময়ে এটাকে নিয়ে, এই উপস্থিতিটিকে নিয়ে কিন্তু আমাদের কথা অনেক বলতে হবে। সেটা হচ্ছে ভরতের মাতুল, তিনি স্বয়ং এসে এখানে উপস্থিত হয়েছে। তিনি খোঁজ করতে এসেছিলেন যে তার পিতা অর্থাৎ ভরতের মাতামহ তিনি পাঠিয়েছেন তার ছেলেকে যে তার নাতিকে সেখানে নিয়ে আসার জন্য। এবং অযোধ্যায় এসে মামা শুনলেন যে ভাগ্নেরা বিয়ে করতে চলে গেছে, অতএব মামা আর কাল বিলম্ব না করে, দেরি না করে তিনি চলে এসেছেন মিথিলায়। এবং মিথিলায় উপস্থিত হলে মহারাজ জনক তার পরিচয় দিয়ে তাকে, তার সাথে মহারাজ দশরথ তার পরিচয় দিয়ে মহারাজ জনকের সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছেন। এই যে কেকয় রাজ, এখানে কেকয় রাজ সেখানে তিনি পাঠিয়ে দিয়েছেন তার ছেলেকে তার নাতিকে নিয়ে যাবার জন্য। আমরা এখানে একটা জিনিস বিশেষ করে লক্ষ্য করছি যে রামচন্দ্রের মামা বাড়ি নিশ্চয়ই আছে, লক্ষ্মণ শত্রুঘ্ন তাদেরও আছে,
কিংবা অন্যান্য কোথাও কোথাও তো তাদের মামারা এতটা গুরুত্ব শুনে তারা এখানে আসে না। কিন্তু এই কেকেয় রাজ তিনি এতটা সবসময় তার নাতি কিংবা তাদের ভাগ্নেকে দেখার জন্য এতটা ব্যস্ত কেন? তারা সেখানে কেন সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। যুধাজিৎ, ভরতের মামা, তিনি তার পিতা কেকেয় রাজের আদেশে তাকে নিয়ে যেতে এসে, এবং প্রায় সময় দেখছি ভরত তার মামার বাড়িতে থাকছে। আর ভরতের অনুগত বলে শত্রুঘ্নকেও তিনি বগল দাবা করে সঙ্গে নিয়ে যাচ্ছে। এই যে উপস্থিতি, মামার উপস্থিতি বা দাদুর সেখানে একটা তার নাতির উপরে তাকে প্রায় নিজের বাড়িতে নিয়ে রাখছেন, সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। আর আরেকটা জিনিস এটা লক্ষ্য করার, মহারাজ দশরথ তার 4 ছেলের বিবাহ দেবার জন্য এখানে নিয়ে এসেছে। সেখানে জনক তার ছোট ভাইকে নিয়ে এসেছেন, তার পরিচয় তাদের মহারাজ দশরথের সঙ্গে করিয়ে দিয়েছে। আমরা এটা দেখলাম, জনক তার জ্যেষ্ঠা কন্যা সীতা, কনিষ্ঠা কন্যা, এই 2 কন্যার সাথে মহারাজ দশরথের 2 পুত্রের বিবাহের ব্যবস্থা সেখানে করছেন। আর বাদ রইলেন না তার ভাই, তারও 2টি কন্যা আছে। সুতরাং দশরথের 4 পুত্রের সাথেই এই 2 ভাইয়ের 4 কন্যার বিবাহের একটা আয়োজন সেখানে হয়ে গেল। কিন্তু দশরথ একবারের জন্য, আমরা জানি না রামচন্দ্রের মাতুল বংশীয় কেউ ছিল কিনা, লক্ষণ বা শত্রুঘ্নের কেউ ছিল কিনা, কিন্তু যে কেকরাজ এত আসা যাওয়া করতেন, যে ভরত যেখানে এত বেশি সময় তার মাতুলের বাড়িতে ছিলেন, সেখানে কিন্তু তিনি কোনো খবর পাঠাননি বিবাহ উপলক্ষে। জনক তার ভাইকে নিমন্ত্রণ করে নিয়ে এসছেন, দশরথ কিন্তু খবর পাঠাননি। এটাও আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা, এই 2টি জায়গায় আমাদেরকে খুব মাথায় রাখতে হবে পরবর্তী সময়। অর্থাৎ আমরা বলতে চাইছি যে কথা অনেক আগে একবার আমরা রামায়ণের আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, যে পারিবারিক একটা শত্রুতার, জ্ঞাতি শত্রুতার সম্পর্ক যদি মহাভারতের মধ্যে থাকে, সেই আভাস কিন্তু রামায়ণের মধ্যেও আছে। এইটি তার একটি অন্যতম লক্ষণ। সেই কথা পরে আসবে। যাই হোক, এখানে আমরা সেখানে দেখছি যে রামচন্দ্রের সাথে সীতার, লক্ষণের সাথে উর্মিলার, দুজনই মহারাজ জনকের, শিরধ্বজ জনকের কন্যা, এবং কুশধ্বজ জনকের ভাই কুশধ্বজের 2টি কন্যা, তারাও অপরূপা, গুণে অতুলনীয়া। তাদেরও 2 কন্যা মান্ডবী এবং শ্রুতকীর্তি, তাদের সাথে ভরত এবং শত্রুঘ্ন বিবাহ। এই বিবাহের আচার অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের বিশেষ করে লক্ষ্য করতে হবে, সেখানে আমরা দেখছি বিবাহের জন্য সেখানে কুশণ্ডিকা ইত্যাদি যা প্রজাপত্য বিবাহের যা যা নিয়ম, সেগুলো সেখানে হচ্ছে। এবং তার আগের দিন যথাবিহিত ভাবে সেখানে সেই পিতৃপুরুষের স্মরণ করা হচ্ছে, যেটা আমাদের বিবাহের এখনো আচরিত প্রথা, সেটিও এখানে খুব সুন্দরভাবে সেখানে আজ প্রাগ বিবাহ মঙ্গলাচার সেগুলো এখানে হতে দেখছি। এবং অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান, যেটাকে আমরা বৃদ্ধি শ্রদ্ধ বা অভ্যুদয়িক কর্ম বলি, সেটাও এখানে হয়েছে। তারপরে
সেখানে সেই যজ্ঞবেদী স্থাপন হয়েছে, পাত্রদেরকে সেখানে উপস্থাপন করা হয়েছে। পরপর রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এসে দাঁড়িয়েছেন, যজ্ঞ আরম্ভ হয়েছে, পুরোহিতেরা মন্ত্র উচ্চারণ হয়েছেন। ঠিক সময় তারপর কন্যাদেরকে এবার একে একে নিয়ে আসা হলো। এর আগে কেউই, না দশরথ না তার পুত্ররা, তাদের পুত্রদের তো প্রশ্নই নেই, দশরথ কিন্তু এই সীতা কিংবা অন্য কাউকে দেখেছেন এমন কোনো কথা নেই। অন্তত দশরথ দেখেছেন কি দেখেছেন না এটা বড় কথা নয়, সীতা রামচন্দ্রকে এখানেই প্রথম দেখবেন লক্ষ্মণ উর্মিলাকে, ভরত মান্ডবীকে, শত্রুঘ্ন শ্রুতকীর্তিকে, এবং তাদের চার চোখে প্রত্যেকের দর্শন হবে। ঠিক সেই অনুষ্ঠানের মধ্যেই যে অনুষ্ঠানটি আমাদের এখনো নিয়ম অনুসারে হয়ে থাকে, সেই মঙ্গল দৃষ্টি, তার মধ্যে দিয়েই তারা কিন্তু প্রথম পরস্পরকে শুভ দৃষ্টিতে দেখবেন। এই সমস্ত প্রথাগুলো কি আশ্চর্য রকম ভাবে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি বৈবাহিক রীতিনীতির মধ্যে অনুস্যূত হয়ে উঠেছে। আমরা এই কথাই বলতে চাইছি, রামায়ণ হচ্ছে যেন ভারতবর্ষে গার্হস্থ্য ধর্মের এক অনুশাসন, বা ভারতবর্ষের সমস্ত গার্হস্থ্য ধর্ম তারা রামায়ণের অনুবর্তী করে চলেন। এটি হচ্ছে বলার কথা। এই বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হলো, মামাও এসে, যুধাজি তো সেখানে এসে পড়েছেন। যাই হোক, বিবাহ সম্পন্ন হবার পর এবার মহারাজ দশরথ প্রচুর দান ধ্যান করলেন, আনন্দ হলো। পরস্পর রাজা দশরথ এবং জনক আলিঙ্গনবদ্ধ হলেন। দশরথ কিন্তু মহারাজ জনক বললেন, এই কন্যা আজ থেকে আপনার, আর এই পুত্ররা আজ থেকে আমার, এবং এই রাজ্য আপনার এবং আপনার রাজ্য আমার। এই মন্ত্রে তারা একত্রিত হলেন, পরম আত্মীয়তা স্থাপিত হল। এইটি হচ্ছে সম্বন্ধ। এখানে একেবারে পরিষ্কার সম্বন্ধ শব্দটি ব্যবহার করা হয়েছে। দুটি পরিবারের সম্বন্ধ স্থাপিত হয় একটি বিবাহের মধ্যে দিয়ে। এটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ। বিবাহ কেবলমাত্র একটি পুরুষ এবং একটি মহিলার সম্বন্ধ মাত্র নয়, এখানে দুটি পরিবারের একটা সম্বন্ধ হয়, এবং সেই পারিবারিক সম্বন্ধের গুরুত্ব, তাৎপর্যটা কতটা গভীর, কতটা মর্যাদাবাহী, কতটা অন্তরঙ্গ, কতটা আন্তরিক, সেটি এইখানে মহাকাব্যের এই বিবাহের মধ্যে দিয়ে বারবার উচ্চারিত হয়ে উঠেছে। এই অন্তরঙ্গতা, এই বিবাহ সম্পর্ক কিংবা দুটি পরিবারের মধ্যে দিয়ে এমন একটা সম্পর্ক স্থাপনের উদাহরণ আর কোনো মহাকাব্যে নেই। বহু বিবাহ হয়েছে বিভিন্ন মহাকাব্যের মধ্যে, আমরা দেখেছি মহাভারতে, রামায়ণের মধ্যেও আরো অনেক ভাবে, কিন্তু এরকম ভাবে অপরূপ ভাবে দুটি পরিবারের মধ্যে যে একটা সম্বন্ধ স্থাপন হয় অন্তরঙ্গতার, তার গুরুত্ব, তাৎপর্য, মাধুর্য এখানে কিন্তু সবিশেষভাবে বোঝায়, এবং সেটি কিন্তু ভারতবর্ষ বহুদিন সযত্নে লালন করে চলেছে। অর্থাৎ এটা বুঝতে হবে, বিবাহ কেবলমাত্র একটি পুরুষ এবং একটি নারীর নয়, সেই বিবাহের সঙ্গে দুটি পরিবারেরও একটা ভীষণ অন্তরঙ্গতা স্থাপিত হয়।
তার মর্যাদা দায়িত্ব দুই পরিবারকেই কিন্তু সমানভাবে বহন করে চলতে হয়। যেমন একজন স্বামী তার স্ত্রীকে হৃদয় দিয়ে বহন করে নিয়ে চলেন বিশেষভাবে, এবং স্ত্রীও সবিশেষভাবে সেই স্বামীর এবং তার উভয় পরিবারের মর্যাদা রক্ষা করে চলেন। এখানে মর্যাদা রক্ষাটি যত বিশেষভাবে গুরুত্ব সহকারে তোলা হয়েছে, এবং এই মর্যাদা শব্দের মধ্যে কিন্তু আর সমস্ত কিছুই বিশেষভাবে ধরা পড়েছে। সুতরাং মর্যাদা শব্দটি এখানে সবিশেষ তাৎপর্যপূর্ণ। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।